করোনায় গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,৮৮৮, নতুন শনাক্ত ৩,৭৭৫ জন। কোরবানি পশুর হাট বাড়াতে পারে সংক্রমণ ঝুঁকি, প্রয়োজন গাইডলাইন বললেন ওবায়দুল কাদের। নদীর পানি কমলেও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে কয়েক লাখ মানুষ। ডুবোচরের ফেরি আটকে পড়ায় কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ, দুই পাশে আটকা পড়েছে কয়েকশো গাড়ি। প্রাণ চাঞ্চল্য ফিরেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে, বেড়েছে পশু পাখির অবাধ বিচরণ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। দেশে করোনায় আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে নতুন ৪১ জনের মৃত্যুর খবর সহ জানানো হয় ৩,৭৭৫ জন নতুন করোনা রোগীর তথ্য। এই সময়ে সুস্থ হন ২,৪৮৪ জন। ২৪ ঘন্টায় দেশের ৬৯টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় ১৬,৮৯৮ জনের, তবে আগের কিছু নমুনা সহ পরীক্ষা হয় ১৭,৮৭৫ জনের। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৩,৭৭৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.১২। এই নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১,৪৯,২৫৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭,৮৪,৩৩৫টি। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৭৭৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,৪৯,২৫৮ জন। আগের দিন সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর পরবর্তী ২৪ ঘন্টায় প্রাণহানি কমেছে। ব্রিফিংয়ে জানানো হয় ৪১ জনের মৃত্যুর খবর। এ নিয়ে মোট মৃত্যু ১,৮৮৮ জনের, এর মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ৩ জন। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয় চট্টগ্রামে ১৭ জনের, এরপরই ঢাকায় ১৩ জনের। এই সময় সারা দেশে সুস্থ হয়েছেন ২,৪৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ ৬২,১০২ জন। এ পর্যন্ত ১,৮৮৮ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং আরও জানানো হয়, দেশের কোভিড রোগীদের জন্য হাসপাতালে নির্ধারিত অনেক সাধারণ শয্যা ও আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে। বেশিরভাগ কোভিড রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মহানগরীতে সাধারণ বেডের সংখ্যা ৬,০৭৫টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যার সংখ্যা ১৩৯টি। সারা দেশে সাধারণ বেডের সংখ্যা ১৪,৭৪৮টি এবং সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা ৩৮১টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১,১৪৪টি। ব্রিফিংয়ের শেষের দিকে বরাবরের মতো আবারও সবাইকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ছাড়পত্র নিতে আর পরীক্ষার দরকার নেই। টানা ৩ দিন উপসর্গ না থাকলে বাড়ি ফিরতে পারবেন তিনি, তবে বাসায় থাকতে হবে ১৪ দিনের আইসোলেশনে। হাসপাতালের চাপ কমানো ও কিট সাশ্রয়ে এর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে ৩,৫০০-এর বেশি মানুষের। এর মধ্যে ৭ থেকে ৮০০ জন ভর্তি হন হাসপাতালে, আর দিনে সুস্থ হন ১,৫০০-এর বেশি মানুষ। সংক্রমণ শনাক্তের পর ২টি টেস্টের নেগেটিভ এলে করোনামুক্ত বলা হচ্ছিল আক্রান্তকে, তবে পরীক্ষায় দীর্ঘসূত্রতার কারণে নেগেটিভ রিপোর্ট নিয়ে হাসপাতাল ছাড়া এবং কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েছেন অনেকে। সে কারণে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত, পরপর ৩ দিন ওষুধ না খেয়েও জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ না থাকলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন সেই ব্যক্তি। টানা ১০ দিন উপসর্গবিহীন থাকলে তাকে করোনামুক্ত ধরে নেওয়া হবে। এতে রোগী ভোগান্তি কমবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ডিসচার্জ ক্রাইটেরিয়াটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সুপারিশমালা, সেই সুপারিশমালা যদি আমরা অনুসরণ করি তাহলে দেখা যাবে আমাদের হাসপাতালের বেড অকুপেন্সিটা কমে আসবে। ইন্ডিভিজুয়াল রোগীর অনেকদিন হাসপাতালে থাকার যে প্রবণতা,
সে যেটা মনে করে যে অনেক দিন থাকবে, আইসোলেশন পিরিয়ডটাও সে হাসপাতালে কাটাবে, সেই প্রবণতাটা কমে আসবে। একটা মডারেট মাঝারি সংক্রমণের রোগী বা মাঝারি উপসর্গযুক্ত রোগী, সেই রোগীটা হাসপাতালে তখন সিটটা নিতে পারবে। করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া কর্মীদের কাজে যোগ দিতে দিচ্ছে না অনেক প্রতিষ্ঠান। তাদের উদ্দেশ্যে অধিদপ্তর বলছে, এখন থেকে হাসপাতালের ছাড়পত্র বা প্রত্যয়ন দেয়া হলেই কাজে যোগ দেয়া যাবে। কিছু কিছু মানে অফিস আছে যে তারা এই থার্ড টেস্টটা করে। এটা যদি সরকারি হয় সেক্ষেত্রে আমাদের নির্দেশনা আছে যে সরকারি হাসপাতাল এরকম কোনো জিনিস নিবে না, মানে এরকম কোনো নেগেটিভ টেস্ট চাবে না, কিন্তু একটা সার্টিফিকেট নেবে যে সে এতদিন তার জ্বর নাই এবং তার কোনো সিমটম নাই, সুতরাং সেই মর্মে একটা প্রত্যয়নপত্র সে নিয়ে দেখাবে তার সরকারি প্রতিষ্ঠানে। বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে এই ভাইরাস থাকে 10 দিন। উপসর্গ না থাকলে 3 দিন পর ওই ব্যক্তি হাসপাতাল ছাড়লে অন্যরা সংক্রমিত হওয়ার সুযোগ নেই। তবে 14 দিনের আইসোলেশনে থাকতেই হবে। উনি নিজে আলাদা থাকবেন, নিজেও মাস্ক ব্যবহার করবেন, পরিবারের লোকজনেরা যারা ওনার টেক কেয়ার করবেন ওনারাও মাস্ক ব্যবহার করবেন। উনি আলাদা, ওনার খাওয়া দাওয়াগুলি পরিবার লোকেরাই দেবেন, ওনার বাসন কোসন যা সব ওগুলা আলাদা থাকবে, উনি নিজে একটু পরিষ্কার করে নেবেন। আর জটিল রোগীদের ক্ষেত্রে চিকিৎসক সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসক, নার্স সহ ঢাকা মেডিকেলে করোনা চিকিৎসায় নিয়োজিতদের থাকা, খাওয়া, যাতায়াত সহ যাবতীয় খরচ 20 কোটি টাকা নয় 26 কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। সকালে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। পরিচালক নাসির উদ্দিন আরও বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স ও কর্মীদের খাবারের বিল নিয়ে গণমাধ্যমে করা রিপোর্ট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। গত কয়েকদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের 1 মাসের থাকা খাওয়ার বিল 20 কোটি টাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে থাকা খাওয়ায় একমাত্র মেডিকেল কলেজের যে হিসেব 20 কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। দুপুরে ঢাকা মেডিকেলে এই বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। তিনি জানান, খাবারের বিল নিয়ে প্রচার হওয়া রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল এই বিষয়ে যে সকল তথ্য প্রচার করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মচারীগণ সহ হাসপাতাল কর্তৃপক্ষ এহেন ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পরিচালক জানান, খাবারে নয় বরাদ্দ টাকার বেশি খরচ হচ্ছে হোটেল ভাড়ায়। এরপর খরচের তালিকায় রয়েছে খাবার ও যাতায়াত ব্যবস্থা। চিকিৎসায় নিয়োজিতদের যাতায়াতের জন্য মোট 16টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এগুলো দিয়ে প্রতিদিন 3 বেলা আনা নেওয়া করা হচ্ছে। প্রায় 2276 জন স্বাস্থ্যকর্মী 1 মাসে হোটেলে থাকা ও খাবার খরচ বাবদ 11,86,31,250 টাকা ভ্যাট ব্যতীত এবং 15% ভ্যাট যোগ করলে 13,64,25,937 টাকা এতে খরচ হয়েছে। গত 2 মাসে 3,904 জন করোনা রোগীর চিকিৎসায় চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং আনসার সদস্য সহ মোট 3,688 জন নিয়োজিত ছিলেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাট করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যেখানে সেখানে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পশুর হাট স্বাস্থ্য ঝুঁকি বিপজ্জনক মাত্রায় বাড়াতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের সবাইকে ঐক্য ও সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান। করোনা সংক্রমণ আক্রান্তদের তরুণদের অনেকের মাঝে কোরবানির পশুর হাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে।
প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার 4 বছর আজ। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গিদের হামলার সক্ষমতা, সাংগঠনিক কাঠামো ভেঙে ফেলা ও অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না। তবে আন্তর্জাতিক জঙ্গি হামলার ঘটনায় মাঝে মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করে তারা। সেজন্য রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারি। 2005 সালে 17 আগস্ট সারা দেশে জেএমবির একযোগে বোমা হামলার পর সবচেয়ে বড় জঙ্গি হামলার মুখে পড়ে হলি আর্টিজান বেকারি। এই ঘটনার মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব নতুন করে জানান দেয় স্থিমিত হয়ে পড়া জঙ্গিরা। সামনে আসে নব্য জেএমবির নাম। ধারাবাহিক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। 2017 সালের মে পর্যন্ত চলে টানা অভিযান। এতে নব্য জেএমবি সহ দেশের বেশিরভাগ জঙ্গি সংগঠনই বাধ্য হয় সাংগঠনিক কাঠামো গুটিয়ে নিতে। হলি আর্টিজান হামলার 4 বছরে কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, জঙ্গিরা আর সংগঠিত হয়ে বড় হামলা চালাতে পারবে না। তবে সাইবার স্পেসে প্রচারণা চালিয়ে ছোট ছোট হামলার পরিকল্পনা করতে পারে তারা। পাশাপাশি আন্তর্জাতিক ঘটনা প্রবাহও উৎসাহিত করতে পারে দেশের জঙ্গিদের। বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কারণে এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। শুরুতে গুলশান হামলার বিষয়টি আজ করতে না পারলেও পরে ধারাবাহিক অভিযানে জঙ্গিদের শেকড় উপড়ে ফেলতে পেরেছে পুলিশ। তাদের যে মেরুদণ্ড, মনোবল, এটা কিন্তু ভেঙে গিয়েছে। এটা নিঃসন্দেহে তারা নতুন করে বড় কোনো ধরনের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে এখন সমর্থ হবে না। তার কারণ আমরা অনেক বেশি এখন ইনফরমেশন রাখি, অনেক বেশি আমরা ইকুইপ। জঙ্গিরা প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনীর আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছে না নিরাপত্তা বিশ্লেষকেরা। জঙ্গিরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করছেন তারা। জঙ্গিবাদের যে শেকড় ছিল মোটামুটি উপড়ে ফেলা হয়েছে, কিন্তু এতে খুব বেশি কমপ্লেসেন্ট হওয়া কিংবা সন্তুষ্ট হওয়ার কোনো অবকাশ নেই। কারণ বাংলাদেশ ধর্মভীরু মানুষের একটি মুসলিম দেশ হওয়াতে এখানে জঙ্গিবাদের সমস্যা থেকেই যাচ্ছে। জঙ্গি নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি সামাজিক ও আদর্শিক লড়াই চালানোর পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অপরদিকে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম দাবি করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশে জঙ্গিদের সক্ষমতা এখন শূন্যের কোটায়। গুলশানে হলি আর্টিজান হামলার 4র্থ বছরে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব মন্তব্য করেন 2 কর্মকর্তা। এছাড়াও শ্রদ্ধা জানান জাপান, যুক্তরাষ্ট্র ও ইতালির রাষ্ট্রদূতরা। রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার 4 বছরে করোনা মহামারী বিবেচনায় রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সীমিত আকারে। সামাজিক দূরত্ব নিশ্চিতে শ্রদ্ধা নিবেদনে সর্বসাধারণের জন্য সুযোগ রাখা হয়নি। ভোর থেকে গুলশানের ৭৯ নম্বর সড়কে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ৯:৩০টার দিকে শ্রদ্ধা নিবেদন করা হয় র্যাবের পক্ষ থেকে। পরে গণমাধ্যমকে বাহিনীর মহাপরিচালক বলেন, জঙ্গি তৎপরতা নির্মূলে সক্রিয় রয়েছে র্যাব। আমরা 1 স্টেপ এহেড আছি। তারা যখনই পরিকল্পনা করছে এর সাথে সাথে আমরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা অ্যাক্টিভলি আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যার কারণে জঙ্গি কার্যক্রম আমাদের দেশে যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি। পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে ডিএমপি কমিশনারও জঙ্গি দমনে তাদের তৎপরতা তুলে ধরেন। একের পর এক আমরা জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছি এবং ওদের সক্ষমতা যে পর্যায়ে ছিল সেটি এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত হন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা। এর পরপরই শ্রদ্ধা জানান জাপানের রাষ্ট্রদূত নাইকিতো। পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন কয়েকটি দেশের নাগরিকও। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশান হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। বেলা 11টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইনের সামনে তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
এ সময় নিহত রবিউল করিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার কাটি গ্রামে রবিউলের কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যরা। এসি রবিউল করিম প্রতিষ্ঠিত প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয়ে পরিবারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন। বেলা 11:30টার দিকে কুমিল্লার 14 গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 75 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লতিফুর রহমান। তার মরদেহ কুমিল্লা থেকে ঢাকায় আনা হচ্ছে। বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা। এছাড়াও ট্রান্সকম গ্রুপের ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, চা শিল্প, বিমার ব্যবসা রয়েছে। লতিফুর রহমান ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালক ছিলেন। তিনি প্যারিস ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য এবং আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। কয়েক মেয়াদে এমসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসাবে 2012 সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড লাভ করেন লতিফুর রহমান। ফরিদপুরে পদ্মা নদী ও আড়িয়াল খাঁর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করায় ভাঙনের হাত থেকে রক্ষা পাচ্ছে উপকূলের অন্তত 10,000 মানুষ। বাঁধের কাজ কিছুটা বাকি থাকলেও দ্রুতই তা শেষ হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে নদী তীর ভাঙনের ঝুঁকি কমায় ঘরবাড়ি নির্মাণের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। এছাড়া ওই এলাকায় অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলেও আশা করছেন তারা। দীর্ঘদিন ধরে ভাঙছে পদ্মা ও আড়িয়াল খাঁর পাড়। এতে বিলীন হয়েছে ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকেই। ভাঙন থেকে নদী তীরের এলাকা রক্ষায় 2018-19 অর্থ বছরে পদ্মা ও আড়িয়াল খাঁর তীর সংরক্ষণ ও খনন শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এই জুলাইয়ে তার শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি আছে 25 ভাগ কাজ। তবে শিগগিরই তা সম্পূর্ণ হবে বলছেন নির্বাহী প্রকৌশলী। মানুষের যে জানমাল, ভূসম্পত্তি যে রক্ষা, প্লাস বাড়িঘর, অবকাঠামো, বাজার, মার্কেট, সেগুলোর ব্যবস্থায় সুরক্ষা পেয়েছে এবং পুরোটা প্রকল্প বাস্তবায়ন শেষ হয়ে, যেটা আগামী মেয়াদ জুন 2021 সম্পূর্ণ শেষ হলে মানুষের ঘরবাড়ি, জায়গা জমি, অস্তিত্ব সংকট যেটা ছিল সেটা মোটামুটি কাভার হয়ে যাবে। স্থানীয়রা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই এলাকায় নদী ভাঙনের ঝুঁকি কমবে। তাই এখানে ঘরবাড়ি তৈরির আশাও করছেন অনেকে। অন্তত 10 হইতে 12 বছর ধরে এবারই ভাঙতেছি এবং এমন করে বাড়ি আছে 5 বার 7 বারও ভাঙছে। আমার বাড়ি 3 বার ভাঙছে। 7 বার নদীতে ভাঙছে, মানে সরকার আমাদের নদী বাইন্ধে দিয়েছে, খুব ভালো। আমাদের এই জায়গায় গরিব মানুষ, অসহায় মানুষ বাস করত। এখন বর্তমানে বেড়িবাঁধের কাজ চলতেছে, খুব সুন্দর, এখন আর ভাঙবে না। 583 কোটি টাকায় ফরিদপুর সদরে আড়িয়াল খাঁ নদের পাড়ে এবং চর ভদ্রাসন উপজেলায় পদ্মার তীর সংরক্ষণে বাঁধ খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কৃত্তিনাশা নদীর ভাঙনের হুমকির মুখে পড়েছে শরীয়তপুর পৌরসভার বর্জ্য অপসারণের একমাত্র ডাম্পিং ইয়ার্ডটি। এরই মধ্যে বিলীন হয়েছে ইয়ার্ডের সুরক্ষা বাঁধের 2/3। দ্রুত ব্যবস্থা না নিলে শহরের সব বর্জ্য নদীর পানিতে মিশে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। বর্ষার শুরুতে দ্রুত বাড়ছে পদ্মার পানি। তীব্র স্রোত প্রবাহে পদ্মার শাখা নদী কীর্তিনাশার অন্তত 8টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে শরীয়তপুর পৌরসভার বর্জ্য অপসারণের অস্থায়ী ডাম্পিং ইয়ার্ড সুরক্ষা বাঁধের 2/3 নদীতে বিলীন হয়েছে। যে কোনো মুহূর্তে অবশিষ্ট অংশ ভেঙে কীর্তিনাশায় মিশে যেতে পারে ইয়ার্ডের শত শত টন বর্জ্য। নদীর পানিতে মিশলে স্বাস্থ্য ঝুঁকি সহ মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। তাই ডাম্পিং ইয়ার্ড রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি নদী তীরবর্তী মানুষের।
যদি এটা ভাঙ্গা যায় তাহলে তো পানি দূষিত হয়ে যাব। আজ কতদিন ধরে ইহুনি বেরি বান্ধায় দেয়, যদি দিত তো আর যাইতো না। প্রতি মাসে পৌর এলাকার 1 লাখ মানুষের 120 থেকে 150 মেট্রিক টন বর্জ্য অপসারণ হয় এই ডাম্পিং ইয়ার্ডে। এটি ক্ষতিগ্রস্ত হলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে পৌর কর্তৃপক্ষকে। আমি ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি এবং ইমার্জেন্সি ভিত্তিতে এই নদী প্রোটেকশন দেওয়ার জন্য বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন যে উনি ইমার্জেন্সি ভিত্তিতে নদী প্রোটেকশন করবেন। কীর্তিনাশার ভাঙনের কবলে পড়া 8টি পয়েন্ট চিহ্নিত করে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্পেশালি যে ডাম্পিং ইয়ার্ড আছে পৌরসভার, সেটাও নদীর কাছাকাছি চলে আসছে। আমরা ভিজিট করেছি, খুব শীঘ্রই এই ডাম্পিং জোনে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ করতে পারবো বলে আশা করি। যাত্রা শুরুর 25 বছরেও শরীয়তপুর পৌরসভার নেই বর্জ্য অপসারণের স্থায়ী কোনো ডাম্পিং ইয়ার্ড। সরকারি খাস জমিতে অবস্থিত অস্থায়ী এই ইয়ার্ডটি পৌরসভার বর্জ্য অপসারণের একমাত্র স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মায় তীব্র স্রোত ও নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে প্রায় 21 ঘন্টা। এতে ঘাটের দুই পাশে আটকে আছে কয়েকশো যানবাহন। এদিকে নাব্য সংকটের কারণে মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে ওই নৌ রুটে ডুবোচরে রো ফেরি জাহাঙ্গীর আটকে যায়। বিকাল 4টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও ফেরি চলাচল শুরু হয়নি। আটকে পড়া ফেরিতে 5টি বাস, 3টি ট্রাক ও 21টি হালকা যান এবং 25টি মোটরসাইকেল ছিল। কাঁঠালবাড়ি বিআইডব্লিউটি এর ঘাট পরিদর্শক আখতার হোসেন জানিয়েছেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও লঞ্চ, স্পিড বোট চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, ঠিক কখন নাগাদ ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে, সর্বশেষ কি তথ্য রয়েছে ঘাটের? জি, আপনি জানেন যে গতকাল সন্ধ্যা 7টার পর থেকে কিন্তু এই কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে কিন্তু ফেরি চলাচল একদম প্রায় বন্ধ হয়ে যায়। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু পদ্মায় প্রচুর পানি বাড়ছে, যার ফলে কিন্তু এই উজান থেকে কিন্তু ব্যাপক স্রোত আসার কারণে, স্রোতের সাথে এবং পলি আসার কারণে কিন্তু এই যে আমাদের চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটি কিন্তু আপনি জানেন যে এই পলি পরে কিন্তু সবসময় ভরাট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু পানির যে নাব্যতা, সেই নাব্যতা সংকট দেখা দেওয়ায় কিন্তু এই ফেরিটি আটকে ছিল গতকাল সন্ধ্যায় এবং আজ বিকেল কিছুক্ষণ আগেই কিন্তু এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি কিন্তু উদ্ধার করা হয়েছে, যার ফলে এখন আমরা আশা করতে পারি যে কিছুক্ষণ পরেই হয়তো এই রুট দিয়ে এই ফেরি চলাচল শুরু হবে। আমি কথা বলেছি মাদারীপুরের কাঁঠালবাড়ি অংশের যিনি ম্যানেজার রয়েছেন আব্দুল আলিম, তার সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে কিছুদিন আগেই কিন্তু এই টানা 2টি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তারা চেষ্টা করবে যে কিছুক্ষণ পরেই হয়তো ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে রাতে হয়তো তেমন একটা ফেরি চলাচল করতে নাও পারে, কিন্তু পরীক্ষামূলকভাবে 2-1টা ফেরি চলাচল করবে, বিশেষ করে যেসব ফেরিগুলো যেমন রুগী এবং পণ্য কাঁচামালবাহী যেসব ট্রাক রয়েছে এবং জরুরি সেবার আওতায় রুগী যেমন অ্যাম্বুলেন্স, এইসব যানবাহন নিয়ে মূলত এই ফেরিগুলি রাতে চালানো হবে, এমনটি আমাদেরকে তিনি জানিয়েছেন। সর্বোপরি যে এই যে দীর্ঘ সময় যে ফেরি চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু একটি জিনিস যে দুই পারেই কিন্তু এই দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে গাড়িগুলি ঢাকা বা দক্ষিণাঞ্চলে পারাপারের উদ্দেশ্যে এসেছিল ফেরিঘাটে, তারা কিন্তু দীর্ঘ সময় তারা আটকে ছিল। তো এই বিষয়টা কিন্তু দুর্ভোগে পড়ার পর কিন্তু তারা এখন মোটামুটি ফেরি চালু হওয়ার ফলে এই যে মানুষগুলি রয়েছিল তারা কিন্তু এখন যাতায়াত করতে পারবে। পাশাপাশি যে অন্য যে সার্ভিসগুলো রয়েছে, লঞ্চ এবং স্পিডবোট, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে। তো এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটের। সহকর্মী রিপন চন্দ্র মল্লিক জানাচ্ছিলেন মাদারীপুর থেকে। আপনাদের আগে জানিয়েছি দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এবারে জানবো লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবর, আর এই খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, লালমনিরহাটে পানিবন্দীদের সহায়তায় প্রশাসনের তৎপরতা আপনি কেমন দেখছেন এবং জনদুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে বলে রাখি, লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি গ্রামটি বন্যায় প্লাবিত ছিল এবং তিস্তা নদীর পানি এখানে থই থই করতো। আর পাশাপাশি এখানে তিস্তা নদীর পানির যে একটা ঢেউ,
এখানে তিস্তা নদীর পানির ঢেউয়ের স্রোত নেমে গেছে এবং আশা করতেছি যে আজ রাতের মধ্যে তিস্তা নদীর পানি আরো নিচে নেমে চলে আসবে। আর ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে লালমিনহাটের যে 50,000 মানুষ যে পানিবন্দী ছিল, এই সমস্ত পানিবন্দী মানুষের কাছে 1,24,000 মেট্রিক টন চাল, জিআর চাল তারা বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণের কাজ শুরু করেছে এবং নগদ 10 লক্ষ টাকা তারা বন্যার্তদের পরিবারদের কাছে বিতরণ করা শুরু করেছে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত এবং যারা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি ঘর ভেঙে গেছে, নদী গর্ভে চলে গেছে, তাদেরকে নগদ অর্থ এবং টিন দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আর আমার সঙ্গে কৃষি বিভাগের সঙ্গে কথা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছেন যে বন্যা যেহেতু স্থায়ী নয়, বন্যাটি যদি আরো স্থায়ী হতো তাহলে কিন্তু বর্তমানে যে 78 হেক্টর জমির আবাদি ফসল যে পানি নিমজ্জিত রয়েছে, তাহলে এর কিন্তু পানি স্থায়ী থাকলে কিন্তু আবাদি ফসলের অনেক ক্ষতি হয়ে যেত। বিশেষ করে বাদাম, ভুট্টা সহ যে আউশ, বিশেষ করে আমরা বলি যেটা রূপা আমনের যে বীজতলা, এটা তো ক্ষতি হয়ে গেছে, আরো ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল। আর এইদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তাদের যে বিভিন্ন বাঁধ হুমকির সম্মুখীন যে বাঁধগুলি রয়েছে, তারা এখন পানি তো কমে যাওয়ার কারণে কিন্তু এখন সেই হুমকির সম্মুখীন আর নেই। তারপরেও তারা জুলাই মাসের লাস্ট উইক কিংবা আগস্টের ফার্স্ট উইকে যদি ভয়াবহ বন্যা আসে, সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। জিআর ব্যাগ, আপনার জিও ব্যাগ যেটাকে বলা হয়, এবং বালুর বস্তা, এই সমস্ত ইতিমধ্যে তারা মজুত করে রেখেছে এবং আগামী বন্যা যেভাবে তারা মোকাবিলা করা যায়। এবং জেলা প্রশাসন আরেকটি বিষয় নিশ্চিত করেছে যে দুর্গম চরাঞ্চলে যদি ভয়াবহ বন্যা দেখা যায়, এই সমস্ত চরাঞ্চলের মানুষ যারা বৃদ্ধা রয়েছে, শিশু রয়েছে, এদের কিভাবে নিরাপদে নিয়ে আসা যায়, অর্থাৎ আপনার বলে যে নৌকা যোগে কিংবা কোনো বোট যোগে তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। রংপুরের তারাগঞ্জে রডবাহী ট্রাক উল্টে 4 জন নিহত এবং 5 শ্রমিক আহত হয়েছেন। দুপুরে তারাগঞ্জ বুড়িরহাট বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন, সরু রাস্তার কারণে রডবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে শ্রমিক আবু বক্কর ও খয়রাত হোসেন মারা যান। তারা সর্দার কুরসা গ্রামের বাসিন্দা। আহত 7 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মারা যান আরও 2 জন। তারাও সর্দার কুরসা গ্রামের অলিন ও ফরহাদ। ট্রাকটি তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রড লোড করে সর্দার কুরসা গ্রামে যাচ্ছিল। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় শ্রমিক ফেডারেশন। সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পাটকল বন্ধ না করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আধুনিকায়নের দাবি জানান তারা। শ্রমিকদের কথা বিবেচনা করে কারখানা চালুরও দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এছাড়া শ্রমিক ছাঁটাই, পিপিপির বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মিল শ্রমিকরা। সকালে কাজ বন্ধ রেখে ঘণ্টাব্যাপী আন্দোলন কর্মসূচিতে যোগ দেয় তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বিজেএমসি ও মিলের অসাধু কর্মকর্তারা মিলটি ধ্বংসের জন্য নানা প্রক্রিয়া অব্যাহত রেখেছে। তাই মিল বন্ধ না করে সৎ ও দক্ষ কর্মকর্তা দিয়ে মিলটি চালুর দাবি জানানো হয়। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। কোরবানির পশুর হাটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইজারাদারদের হাতে মারধরের শিকার হয়েছেন ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান ও চ্যানেল আয়ের ক্যামেরা পার্সন আশরাফুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে সদর উপজেলার শালুয়া ভিটায় কোরবানির পশুর হাটের সংবাদ সংগ্রহ করতে যান গণমাধ্যম কর্মীরা। ভিডিও ধারণের সময় অতর্কিতভাবে হাটের ইজারাদার হেলাল, খলিলুর রহমান, সেরাজুল মিজান ইসলাম সহ প্রায় 15-16 জন তাদের ঘিরে ধরে। পরে 2 জনকে টেনে হিঁচড়ে হাট কমিটির অফিসে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে মারধরের পর তাদের কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন বাদী হয়ে 10 জনের নামে থানায় অভিযোগ করেছেন। ব্যবসায়ীদের বাধার মুখে ভারত থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। ফলে ওপার বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। আমদানিকারকরা বলছেন, ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করলেও বিভিন্ন অজুহাতে বাংলাদেশ থেকে কোনো ধরনের পণ্য নেয়নি।
প্রতিবাদে ভারতীয় পণ্য আমদানি থেকে বিরত রয়েছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভারতে লকডাউনের কারণে 22 মার্চ থেকে বন্ধ হয়ে যায় পণ্য আমদানি রপ্তানি। পরে দুই পক্ষের আলোচনায় 7 জুন থেকে আবারও শুরু হয় পণ্য আমদানি। করোনা মহামারীর কারণে বন্ধ থাকা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। দর্শনার্থীর কোলাহল না থাকায় বেড়েছে পশু পাখিদের অবাধ বিচরণ। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবর্তিত এই পরিস্থিতিতে পরিচর্যা ভালোভাবে হওয়ায় পশু পাখিরা সুস্থ আছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয় গত 20 মার্চ। গত 3.5 মাসে নেই কোনো পর্যটক বা দর্শনার্থীর আনাগোনা। তাই তো পার্কের পরিবেশ ও প্রকৃতি সেজেছে নতুন রূপে। অবাধে বিচরণ করছে পশু পাখিরা। কোলাহলমুক্ত পরিবর্তিত এই পরিস্থিতিতে বাড়তি পরিচর্যায় সুস্থ আছে এখানকার পশু পাখিরা। ফলে বেড়েছে দেশি বিদেশি বন্য প্রাণীর বংশবিস্তার। বন্যপ্রাণীর প্রাকৃতিক খাবার যোগানে পার্কে রোপণ করা হয়েছে শতাধিক প্রজাতির বিলুপ্ত ও বিপন্ন জাতের 20,000 উদ্ভিদ। বর্ষার বৃষ্টিতে সৌন্দর্য বেড়েছে এসব বৃক্ষরাজির। পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতিতে বন্য পশু পাখিদের সুস্থ সবল রাখার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্যপ্রাণীর হাইজিনকে ঠিক রাখার জন্য আমরা নিয়মিত স্প্রে, হাইজিনিক যে ব্যবস্থাগুলো আছে শেড পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন জীবাণুনাশক আমরা স্প্রে করতেছি প্রত্যেকটা শেডের মধ্যে। কর্তৃপক্ষ মনে করছে, করোনার প্রকোপ কমার পর পার্ক খোলা হলে এই পরিবেশ দেখে দর্শনার্থীরা আরও বেশি আনন্দ পাবেন। এই নিরিবিলি পরিবেশে প্রাণীগুলি অবাধভাবে বিচরণ করছে এবং প্রাণীগুলি বেশ ভালো আছে। যে বিদেশি প্রজাতির প্রাণী আছে তার মধ্যে থেকে ইতিমধ্যে আমাদের এখানে জেব্রা, কমনিল্যান্ড এবং ওয়াইল্ড বিস্ট বাচ্চা দিয়েছে। এই এলাকায় প্রাকৃতিকভাবে যে প্রাণীগুলো ছিল অনেক আগে থেকেই, সেগুলো কিন্তু এখন তাদের নতুন করে আবার কিন্তু তারা আসতে শুরু করেছে। কিছু পাখি আমরা বলবো এই এলাকাতে এতদিন খুব দেখা যায় নাই, সে পাখিগুলো তারা নিয়মিতভাবে এখানে আসছে। গাজীপুরের সাফারি পার্কে রয়েছে 13 প্রজাতির সরীসৃপ, 24 প্রজাতির স্তন্যপায়ী ও 42 প্রজাতির পাখি সহ সব মিলিয়ে 5,000 পশু পাখি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।